কারোর সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার দৃশ্যমান উন্নয়ন। দুর্নীতি শুধু আমলারা নয়, রাজনীতিকরাও করে, মন্তব্য ওবায়দুল কাদেরের। অভিযোগ তোলার আগে আয়নায় চেহারা দেখার আহ্বান। এবং এমপি আনার হত্যায় সরাসরি অংশ নেওয়া 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজ গ্রেফতার। ছদ্মবেশে আশ্রয় নিয়েছিল পাহাড়ে, দাবি ডিবির। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারোর সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার। বুধবার স্পেশাল সিকিউরিটি ফোর্সের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসএসএফ সদস্যদের দীর্ঘতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 38তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, 15ই আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি, বরং একের পর এক কু হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে টিকসই উন্নয়ন সম্ভব হয়েছে। 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি বলে একটা সুযোগ হয়েছে যে উন্নয়নগুলি দৃশ্যমান করা এবং এগুলিকে একটা স্থায়ী উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি এবং আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী বাহিনীতে রূপান্তর করার জন্য আমরা স্বল্প মধ্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিই। সরকার প্রধান আরও বলেন, 96 সালে ক্ষমতায় এসে এসএসএফ এর শুটিং প্র্যাকটিসের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এমনকি অফিসার্স মেস সহ বাহিনীকে আধুনিকায়ন করারও কাজ হয়েছে। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথি অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নিয়ে এই অতিথিদের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের এসএসএফ এর প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এসএসএফ এর প্রশংসা করে বলেন, এটি একটি সুশৃঙ্খল বাহিনী যারা সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিহত করতেও ভূমিকা রাখে। শৃঙ্খলা আনুগত পেশাগত মান বিচারে এই বাহিনী হয়ে উঠুক একটি আদর্শ নিরাপত্তা বাহিনী। 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমি এই প্রত্যাশাই করি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দুর্নীতি শুধু আমলারা করে, রাজনীতিবিদরা করে না, সেটা নয়। দুর্নীতি নিয়ে কথা বলার আগে তাই রাজনীতিবিদদের আয়নার মুখ দেখতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রয়েছে। সরকারে দুদকের কাজে হস্তক্ষেপ করছে না বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসি বিমানবন্দর শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি যেই করুক সরকার জিরো টলারেন্সে রয়েছে। বলেন, দুদকের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। দুর্নীতি যেই করুক এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রী জিরো টলারেন্স। দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের এবং এর স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি, করবে। দুর্নীতি নিয়ে শুধু সরকারি আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনীতিবিদদের আয়নায় নিজের চেহারা দেখার অনুরোধ জানান ওবায়দুল কাদের। সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের
প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে। এ সময় বিআরটিসি চেয়ারম্যান বলেন, এখন থেকে বাস আমদানি করতে হবে না, নিজ দেশেই তৈরি হবে। আমাদের ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আমরা এই গাড়ি প্রস্তুত করতেছি। ওদের ভবিষ্যতে আমরা কিন্তু নিজেরাই গাড়ি বানাবো, আমাদের বিদেশ থেকে আর আমদানি করতে হবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির মধ্যে রয়েছে 29 জুন শনিবার বিকেলে 3টায় নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ, 1 জুলাই সারা দেশের মহানগরীগুলোতে সমাবেশ, 3 জুলাই সারা দেশের জেলা শহরে সমাবেশ। কর্মসূচি ঘোষণার সময় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি সিসিইউতে মানিয়ে নিতে পারছেন না, এ কারণে সিসিইউ এর সব সুবিধা সহ তাকে কেবিনে নেওয়া হয়েছে। এ সময় খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব। জাতীয়তাবাদী দল সেই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন। বাড়তি উৎপাদন হলেও কেবল সংরক্ষণ জটিলতার কারণে প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম সংলাপে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ যথাযথ আছে। চাহিদার বিপরীতে শতভাগ উৎপাদন সত্ত্বেও চালের দামে অস্থিরতা ছিল। সে সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির পণ্য লাইনে না দাঁড়িয়ে দোকান থেকে পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সেটা সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন থাকে সেই ব্যাপারে একটা চুক্তি করতে যাচ্ছি। আপনারা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন, মিয়ানমার, এই যে যাদের সাথে আমাদের রোহিঙ্গা নিয়ে এতই, মিয়ানমারের সাথে আমাদের নৌ পরিবহন যোগাযোগ এবং বাণিজ্য, এসেনশিয়াল কমোডিটি। আপনি জানেন যে বর্ডার কান্ট্রি একটা হলো ইন্ডিয়া আর একটা হলো মিয়ানমার। সো মিয়ানমার থেকেও জানি আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি, যেগুলো তাদের সারপ্লাস আছে। আপনারা জানেন তারা অনেক বড় দেশ, প্রচুর সারপ্লাস আছে তাদের, সেখান থেকেও আনতে পারি। এই বিষয়েও একটা চুক্তি আমরা অলমোস্ট ফাইনাল করে পেরেছি। আনার হত্যার 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজ ছদ্মবেশে পাহাড়ে একটি মন্দিরে অবস্থান করছিল বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ। দুপুর থেকে বুধবার পর্যন্ত খাগড়াছড়িতে অভিযান শেষে হেলিকপ্টার যোগে ঢাকায় ফেরেন তিনি, এ তথ্য দেন। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। হেলিকপ্টার যোগে 2 আসামিকে নিয়ে পূর্বাচলে নামার পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ডিবি প্রধান হারুন রশিদ। সন্ধ্যায় 300 ফিটের পূর্বাচলের 18 নম্বর সেক্টরের বঙ্গবন্ধু টাওয়ারে অবতরণ করে ডিবির টিম। এ সময় ডিবি প্রধান বলেন, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজ ছদ্মবেশে পাহাড়ের একটি মন্দিরে অবস্থান করে আসছিলেন। গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার সঙ্গে থেকে ফয়সাল মুস্তাফিজ জিহাদ কিলিং মিশনে অংশ নেন। এ ঘটনার মূল ঘাতক ছিলেন শিমুল ভূঁইয়া বলেই নিশ্চিত করেছে ডিবি প্রধান। আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভূঁইয়া। শিমুল ভূঁইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি, ছিল ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই 2 জন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে তাদের গ্রেপ্তার হয়েছে। ফয়সাল ও মুস্তাফিজ নাম পরিবর্তন করে পলাশ দাস ও শিমুল রায় নাম ধারণ করে ছদ্মবেশে সীতাকুণ্ডের পাথাল কালী মন্দিরে 23 দিন ছিলেন বলেও জানান হারুন। তিনি বলেন, আনার হত্যার পর এই 2 আসামি 19 মে বাংলাদেশে আসে। তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম, তারা যেখানেই থাকুক, পাথালি থাকুক আর পাহাড়ি থাকুক, সমুদ্র থাকুক, তাদেরকে আমরা ধরে আনবো, এটা আপনাদের কাছে বলেছিলাম। এবং আজকে যে 7 জন ব্যক্তি তারা এই আপনার কলকাতার যে হাউসটাতে তারা এই 7 জন কিলিং মিশনে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 2 জন ছিল শিমুল ভূঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার করে এখন মূল টার্গেট বলে জানান এই ডিবি কর্মকর্তা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ।
রংপুরের পৃথক ঘটনায় 5টি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরীর তুরারঘাটে ঘাগট নদীতে গোসল করতে নেমে আজমাইন ও জিম নামে জ্যাঠাতো চাচাতো 2 ভাই বোন ও মিঠাপুকুরের 11 নং বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা নামক স্থানে পানিতে ডুবে এক শিশু এবং একই উপজেলার পায়রা বন এলাকায় নদীতে পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে তাদের উদ্ধার করেন। ছাগলকাণ্ডে ফেসে যাওয়া সরকারি কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকির নামে বেনামে রয়েছে অঢেল সম্পত্তি। নরসিংদীর মরাচালে গড়েছেন দৃষ্টিনন্দন লাইলা কটেজ, ডুপ্লেক্স বাড়ি, লাইলা কানিজ লাকি সড়ক, লাকি ফাউন্ডেশন এবং ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট, যা নির্মাণে মাজার সহ স্থানীয় অনেকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে। এখন নরসিংদী প্রতিনিধি মোর্শেদ শাহরিয়ারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। ক্যামেরার চোখে দৃশ্যমান এই রাজকীয় বাড়িটি বাংলাদেশের আলোচিত ও সমালোচিত ব্যক্তি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের প্রথম স্ত্রীর। একজন শিক্ষক থেকে এমপি হওয়ার স্বপ্ন নিয়ে যিনি এগিয়েছিলেন বহুদূর, কিন্তু ইফাদ নামের দুষ্টু ছেলের সরলতায় বেরিয়ে গেছে সব অন্ধকার অলিগলি। লাইলা কানিজ লাকি ঢাকার সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। শিক্ষকতা পেশা পরিবর্তন করে রাতারাতি রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক নেতা বনে যান। প্রথমে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সদস্য, পরে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেন। 2023 সালে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাদেকের মৃত্যুতে উপনির্বাচনে প্রভাবশালী স্বামীর অর্থের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লাইলা কানিজ লাকি। এ বাড়ি সম্পর্কে স্থানীয়রা বলেন, আমি তো জানি ডক্টর মতিউর রহমান, তো তার শ্বশুর বাড়ি হলো বোন নামে বেশি এটা প্রচারিত। আমার যে সম্পদরা উনি দখল করে রাখছে, আমি তো সাধারণ পাবলিক, আমার ন্যায্য অধিকার যেটা, এটা তো সরকার দেখ বা উনি নিজে দেখ, আমার অধিকারটা দেওয়া দরকার। ওই সাথে রাস্তায় ব্লক করতে হলে তারপরে আমি 2 ডিসিম জায়গা বেশি নিয়ে ওইটা 10 লাখ টাকা দাম ধরছে আর কি, দাম ধরা ওর আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছে, এরপরে আর কোনো টাকা হবে না। মতিউর রহমানের স্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাই বোন সহ নিকটজনদের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিক্ষা প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরেও পুঁজিবাজারে তার বিপুল বিনিয়োগ রয়েছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সড়কে অযাচিত ঝুঁকিপূর্ণ ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ সহ নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। বুধবার ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এর সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান, মোটরযান পরিদর্শক মোহাম্মদ রাসেল আহমেদ, নরসিংদী জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা সহ পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নরসিংদী পলাশে 6ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করে সবাই সভাপতিত্ব করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আনোয়ারুল আশরাফ খান দিলীপ। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ, সহকারী কমিশনার এইচ.এম. ফখরুল হোসেন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান কবিরুল্লাহ সরকার সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচন 2024-এ মোবাইল প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে 4,535 ভোট বেশি পেয়ে দেওয়ান আবুল বাশার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 16,939 ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রফিক জগ প্রতীক নিয়ে পেয়েছেন 12,404 ভোট। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জগ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম রফিক ও মোবাইল প্রতীক নিয়ে লড়েছেন দেওয়ান আবুল বাশার বাদশা। এছাড়া পৌরসভার 9টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। তবে ইভিএম পদ্ধতি না বোঝার কারণে ভোট গ্রহণ বিলম্বিত হওয়ার ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভোগান্তির সৃষ্টি হয়েছে।
গাইবান্ধা সাগাটায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাড়ি ৬ তেলের মাঠে দিবস হয়েছে। সাগাটা পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর দেবাশিস সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাজহারুল আনোয়ার, গাইবান্ধা সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, বগুড়া মশলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জুলফিকার হায়দার প্রধান সহ আরো অনেকে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩৭,৬৫০ ছাড়িয়ে গেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৮৬,০০০-এর বেশি ফিলিস্তিনি। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৭,৬৫৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন উপত্যকাটি স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১৩৯ জন আহত হয়েছেন। এবার বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে নিত্যপণ্যের দাম লাগামহীন, কোনো কারণ ছাড়াই বাড়ছে ব্রয়লার মুরগি, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন, আলু, ডিম, মাছ ও মাংসের দাম। পাইকারি বাজারে ভোগ্যপণ্যের দাম কিছুটা সহনীয় হলেও খুচরা বাজারে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। নুরুদ্দিন খান সাগরকে সাথে নিয়ে সরোর আমিন বাবুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। চট্টগ্রামে বাজার পরিস্থিতি টালমাটাল, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে বাড়ছে অস্থিরতা। উপজেলা পর্যায়ে আরো চড়া দাম আদায় করছেন খুচরা ব্যবসায়ীরা বলে অভিযোগ অনেকের। জিনিসটির দামটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা যেন থাকে, এটাই সরকারের কাছে আবেদন। ডিমের দামটা অস্বাভাবিক বেড়েছে, এটা আসলে নজর দেওয়া উচিত। এখন বাজারের দাম মাছ না থাকার কারণে মাছের দাম বেশি, কিন্তু আলুর বাজারটা বেশি বিভ্রান্তি। আলু আমরা কিনতে যাচ্ছি, ওইখানেও দাম বাড়তি, খোলা বাজারও দাম বাড়তি। সমুদ্র বন্ধ হওয়ার কারণে মাছ কমই আসতেছে এবং মাছের দামটা একটু বেশি। কাস্টমার আসতো, যারা নিত 50 টাকা, এরা নিচ্ছে এখন 20 টাকা, যারা নিত 1 ডজন তারা নিচ্ছে 6টা। আমাদের বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে। সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামে আলুর বাজার সিন্ডিকেটের কবলে পড়েছে, ডিমের দাম আকাশ ছোঁয়া। বাংলাদেশের আমরা যাদের থেকে যে পার্টিদের থেকে আলু নিই, কারণ আমরা যদি 49 টাকা বস্তা নিই, আমরা খুচরা বাজারে 50-52 টাকা বেচতে আমাদের কিছু থাকে না, তারপরে বিক্রি করতে হয় জনসাধারণের স্বার্থে। এদিকে সামুদ্রিক মাছ সরবরাহ বন্ধ থাকায় ডিমের ওপর চাপ বেড়েছে বলেও জানিয়েছে বিক্রেতারা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রাম সংবাদ। আঞ্জুমানে আশিকানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর জিসি এলাকার একটি কনভেনশন হলে সংগঠনের সভাপতি সৈয়দ গোলাম মোর্শেদ মাইজ ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজ ভান্ডারী। এছাড়াও মাইজ ভান্ডারী দরবার শরীফ থেকে আরও সম্মানিত আওলাদে পাকগণ উপস্থিত ছিলেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদী। নরসিংদীতে মনোহরিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 ফাইনাল খেলা মনোহরদী সরকারি কলেজে মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুবলীগ সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদিক। ফাইনাল খেলায় মনোহরদী পৌরসভা 1-0 গোলে গোতাশিয়াকে পরাজিত করে।
গাইবান্ধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তঃকলেজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামাল হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান। টুর্নামেন্টে সর্বমোট 16টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ফুলছড়ি সরকারি কলেজ বনাম কঞ্চিপাড়া ডিগ্রি কলেজ। কঞ্চিপাড়া ডিগ্রি কলেজকে 2-0 গোলে পরাজিত করেন ফুলছড়ি সরকারি কলেজ। টুর্নামেন্টের সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আগামী 30 জুন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো একবার। কারোর সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার দৃশ্যমান উন্নয়ন। দুর্নীতি শুধু আমলারা নয়, রাজনীতিকরাও করে, মন্তব্য ওবায়দুল কাদেরের। অভিযোগ তোলার আগে আয়নায় চেহারা দেখার আহ্বান। এবং এমপি আনার হত্যায় সরাসরি অংশ নেওয়া 2 আসামি ফয়সাল ও মোস্তাফিজ গ্রেপ্তার। ছদ্মবেশে আশ্রয় নিয়েছিল পাহাড়ে, দাবি ডিবির। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিট দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।